দুপাশে চা বাগান আর দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতকে সঙ্গী করে চলেছি আসামের উপর দিয়ে। চলেছি মেঘালয়ের উদ্দেশ্যে। মাঝে মাঝেই পড়ছে ছোটোখাটো পাহাড়, জলাভূমি, ধান ক্ষেত আর আসামের বিখ্যাত সুপারি বাগান আর তার সঙ্গে কলা বাগান। দেখে মনে হবে যেন গ্রাম বাংলার কোনো প্রকৃতির বুকের ওপর দিয়ে চলেছি। সরাইঘাট এক্সপ্রেসে চলেছি, নামবো গুয়াহাটিতে, তারপর সেখান থেকে গাড়ি বুক করা আছে, গাড়িতে সোজা শিলং। কামাখ্যা জংশনের একদম কাছে চলে এসেছি। এখান থেকে কামাখ্যা আর 10-15 মিনিটের রাস্তা। এই যে বিলটা বাঁদিকে দেখছেন, এই বিলটা দেখলেই সেই সিগন্যাল পেয়ে যাবেন যে কামাখ্যা কাছাকাছি চলে এসেছে। যাই হোক, আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আগে ঠিক ছিল যে গুয়াহাটি থেকে আমরা গাড়িতে উঠব, কিন্তু আমাদের যে ড্রাইভার সাহেব তিনি বললেন যে গুয়াহাটি থেকে জ্যাম হবে, তাই আমরা কামাখ্যাতে নেমে পড়েছি। কামাখ্যা থেকে একটু ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যেতে পারবো। তো বলে রাখি, আমাদের গাড়ি আগে থেকেই বুক করা আছে, হোটেলও বুক করা আছে। তো গাড়ি চলে এসেছে অলরেডি। এই আমাদের ড্রাইভার দাদা, এনার সাথে আমরা 4 দিন ঘুরবো। আমাদের গাড়ি হচ্ছে ইনোভা ক্রিস্টা। আমাদের মোট 8 জনের দল, 6 জন বড় আর 2 জন ছোট। সবাই বেশ আরামেই বসে গেছে। উমিয়াম লেকের উপর যে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের উপর দিয়ে এখন যাচ্ছি। এই বাঁধেরই এক পাশে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে। চলে এসেছি উমিয়াম লেকের একদম কাছে, গাড়ি পার্ক করে দেওয়া হয়েছে। ডান দিকে এমটিডিসির অর্কিড লেক রিসর্ট, চাইলে এখানেও কেউ থাকতে পারেন। কামাখ্যা থেকে উমিয়াম পৌঁছতে প্রায় 3-3.5 ঘন্টা লাগলো আমাদের। মাঝে রাস্তায় আবার দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। যাই হোক, উমিয়াম লেকের ধার দিয়ে খুব সুন্দর রাস্তা তৈরি করা আছে। মাঝে মাঝে বসার জন্য জায়গাও করা আছে, ছবি তোলার জন্য জায়গা করা আছে। খুব সুন্দর, চারিদিকে গাছপালায় ছাওয়া, পাইন গাছ। নিচের রাস্তাটা ধরেও জলের ধার দিয়ে হাঁটা যায়, কিন্তু রাস্তাটা বর্ষাতে 2-1 জায়গায় ভেঙে গেছে, তাই আমরা উপরের রাস্তাটা ধরেই যাচ্ছি। স্থানীয় ভাষায় উমিয়াম কথার অর্থ হলো চোখের জল। তো এটি শিলং শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে, একদম যে শিলং গুয়াহাটি হাই রোডটা আছে, সেই হাই রোডের একদম ধারে। হাঁটতে হবে না বেশি দূর, আর গাড়ি তো একদম ভেতর পর্যন্ত ঢুকে যায়, তো হাঁটতে হবে না। এটা একটা সুবিধা। হাঁটতে হাঁটতে চলে এসেছি উমিয়াম লেকের যে সেলফি জোন, সেই সেলফি জোনে। অনেক লোক সেখানে সেলফি তুলছে, আমরাও দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে দেখা যাচ্ছে দিগন্তর বিস্তৃত জল, আর দূরে দূরে পাহাড়, পাহাড় ঘেরাই জলাভূমি। এই এলাকার সবচেয়ে বড় কৃত্রিম লেক হচ্ছে এই উমিয়াম লেক, তাই স্থানীয়রা একে বড়া পানিও বলে। কারণ আমি আমাদের ড্রাইভার সাহেবকে বারবার বড়া পানি কথাটা বলতে শুনেছি। উনি যখন স্থানীয়দের সাথে কথা বলছিলেন দিক নির্দেশ দেওয়ার জন্য, বারবার উনি এই বড়া পানি কথাটা ব্যবহার করছিলেন। নানা রকম ওয়াটার স্পোর্টস এখানে হয়। ভারতবর্ষের সর্বপ্রথম ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স নাকি এখানেই গড়ে উঠেছিল। কিন্তু আমরা যে সময় এসেছি, সম্ভবত 1টা থেকে 2টো পর্যন্ত টিকিট কাউন্টার বন্ধ থাকে, সেই জন্য আমরা বোটিং করতে পারিনি। তাছাড়া আমাদের আরও আজকে অনেক কিছু দেখার আছে, সেই জন্য এখানে বেশিক্ষণ সময় আমরা নিতে পারবো না, তাই আমরা এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যাব।
এই হলো ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের টিকিট কাউন্টার, এখন বন্ধ আছে। আর পাশে একটা পার্ক আছে, আমাদের বাচ্চাগুলো অলরেডি পার্কে চলে গেছে, আনন্দ করছে। আর ওই দূরে দেখা যাচ্ছে একটি ছোট ক্যান্টিন মতো, ওখানে কেউ ম্যাগি ট্যাগি জাতীয় জিনিসপত্র খেতে চাইলে বা জল কিনতে চাইলে ওখানে একটু খেয়ে নিতে পারেন বা জল কিনে নিতে পারেন। বেশ কিছুটা সময় উমিয়াম লেকের একদম ধারে কাটিয়ে আমরা এখন চলে এসেছি উমিয়াম লেক ভিউ পয়েন্টে। অ্যাকচুয়ালি এটার কিছুই নয়, মেন যে রাস্তা সেই রাস্তাটাই উপর থেকে উমিয়াম লেকটাকে দেখতে পাওয়া যাচ্ছে। কাছ থেকে বরং উপর থেকে উমিয়াম লেকটাকে দেখতে আরও সুন্দর লাগছে। ওই যে জায়গাটা, একটু আগে আমরা কিন্তু ওই জায়গাটাতেই ছিলাম, ওই যে বোটিং হচ্ছে দেখতে পাচ্ছেন, ওখানেই আমরা ছিলাম। ওখান থেকে আমরা এখন রাস্তা দিয়ে এই ওপরটায় চলে এসেছি। ওপর থেকে দারুণ দেখাচ্ছে জায়গাটা। চলে এসেছি শিলং গল্ফ ক্লাবে। এখানেও ঢুকতে গেলে টিকিট লাগে। এখানে সব জায়গাতেই কিন্তু ঢুকতে গেলে টিকিট লাগে। পার হেড টিকিট 30 থেকে 50 টাকার মধ্যে প্রায়। যাই হোক, প্রথমে ভেবেছিলাম জায়গাটাকে স্কিপ করব, কারণ আমাদের হাতে সময় খুব বেশি নেই। কিন্তু পরে দেখলাম যে না, জায়গাটাকে স্কিপ করলে ভুলই হবে। তো তাই চলে এসেছি ঢুকে। দারুণ জায়গা, ঘন্টা দুয়েক সময় কাটানোর জন্য দারুণ জায়গা, দারুণ ন্যাচারাল বিউটি। কোথা দিয়ে যে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর সঙ্গের বাচ্চারা এত খেলে বা ছুটোছুটি করে মজা পাবে যে তাদের দেখে আপনারও ভালো লাগবে। দারুণ জায়গা, অবশ্যই আসবেন। শুধু বাচ্চাই বা বলি কেন, জায়গাটা এতই সুন্দর যে বড়রাও আনন্দে আত্মহারা। চলে এসেছি ওয়ার্ডস লেক। ওয়ার্ডস লেক শিলং শহরের একবারে প্রাণকেন্দ্রে। এই ওয়ার্ডস লেকের চারপাশেই যত ইম্পর্টেন্ট বাসভবনগুলো সব আছে, যেমন মুখ্যমন্ত্রীর বাংলো, রাজভবন, তার সঙ্গে আছে বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল মিউজিয়াম, এইসব। যাই হোক, এটাও একটা কৃত্রিম লেক, সাপের মতো আঁকা বাঁকা এবং খুব সুন্দর সাজানো গোছানো। এবং এই লেকে দেখলাম স্থানীয় লোকেদের প্রচুর আনাগোনা। লেকটার চারপাশ দিয়ে পায়ে চলা পথ আছে, সুন্দর বাঁধানো পথ, এবং সেই পায়ে চলা পথ দিয়ে গোটা লেকটাকেই ঘুরে আসা যায়। বেশ ভালো লাগছিল ঘুরতে, ঠিক সন্ধ্যের সময় বেশ ভালো লাগছিল। বিভিন্ন জায়গায় সুন্দর বসার ব্যবস্থা করা আছে। আর এখানকার ওয়েদার এতই সুন্দর, না ঠান্ডা না গরম, যে এই জায়গায় বসে বসে কোথা দিয়ে যে আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। দারুণ জায়গা, খুব ভালো।
অবশ্যই আসবেন। ওয়ার্ডস লেকেও বোটিংয়ের ব্যবস্থা আছে, অনেকেই বোটিং করছেন, কিন্তু আমরা আর বোটিং করিনি, কারণ আমরা তো অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গের লোক, আমাদের তো প্রতি মুহূর্তেই বোটে করেই নদী নালা পেরিয়ে যাতায়াত করতে হয়, সুতরাং বোটিংটা আমাদের কাছে নতুন কিছু নয়, তাই আমরা আর বোটিং করিনি। একটা কাঠের সেতু ওয়ার্ডস লেকের দুই পাড়কে সংযুক্ত করেছে, কিন্তু সেতুটা বন্ধ করা আছে, এখন আর এপাশ থেকে ওপাশে সেতু দিয়ে যাতায়াত করা যায় না। আপনাকে যাতায়াত করতে গেলে গোটা লেকটা ঘুরেই আসতে হবে, মাঝখান দিয়ে যাওয়ার কোনো অপশান বর্তমানে নেই। সিনেমার শুটিং জাতীয় কিছু একটা হচ্ছে দেখলাম, আবার স্থানীয় পোশাক পরেও অনেকে ছবি টবি তুলছেন, আপনিও সেরকমভাবে করতে পারেন। এখন প্রায় সন্ধে, আমরা চলে এসেছি ক্যাথিড্রাল চার্চে। প্রথমে সময়ের অভাবের জন্যই আমরা ভেবেছিলাম যে ক্যাথিড্রাল চার্চটাকেও স্কিপ করব, কিন্তু এক প্রকার ড্রাইভার সাহেবের জোরাজুরিতেই ক্যাথিড্রাল চার্চে এসেছি, এবং এসে দেখলাম যে না এলে মিসই হতো। খুব সুন্দর, অবশ্যই আসবেন, বিরাট বড় জায়গা এবং খুব ভালো লাগবে আপনার, মিস করবেন না। এখন চলে এসেছি পুলিশ বাজারে, ওইখানেই লেখা আছে আই লাভ শিলং। 7 দিক থেকে মোট 7টা রাস্তা এই পুলিশ বাজারে এসে মিশেছে, তাই এই বাজারের জায়গাটা ভীষণই জমজমাট। আর এই পুলিশ বাজারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নানান ছোট বড় থাকার হোটেল, তার সঙ্গে খাবার রেস্টুরেন্ট। সন্ধে হয়ে গেছে, এখনও হোটেলে ঢুকতে পারিনি, তবুও হোটেলে ঢুকে একবার পড়লে আর আসতে ভালো লাগবে না, তাই হোটেলে ঢোকার আগে একবার পুলিশ বাজারটা ঢু মেরে যাচ্ছি। ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো কেনার জন্য। যাই হোক, দাম যে খুব সস্তা তা নয়, দাম একটু বেশির দিকেই, কিন্তু স্মারক হিসাবে কিছু নিতে চাইলে অবশ্যই নিতে পারেন। প্রচুর দোকান আছে, দেখে জিনিসপত্র কিনতেও পারবেন। যাই হোক, টুকটাক কেনাকাটা সেরে এখন চলেছি আমাদের গাড়ির দিকে। আমাদের গাড়ি অ্যাকচুয়ালি পার্ক করা আছে ওয়ার্ডস লেকে, সেখান থেকে আমাদের হেঁটে আসতে হয়েছে। আমাদের গাড়িটা যেহেতু আসামের, তাই এখানের মেন স্ট্যান্ড অবধি গাড়িটাকে আসতে দেয়নি। স্থানীয় গাড়িরা অবশ্য এইখানে মেন স্ট্যান্ড অবধি আসতে পারছে, কিন্তু আমাদের গাড়ি তো স্থানীয় নয়, তাই দূরেই পার্ক করতে হয়েছে।
যাই হোক, এরপর যাব আমরা হোটেল। এখন প্রায় বাজে রাত্রি 8:30। চলে এসেছি হোটেলে। এসে একটু চা খেয়ে নিচ্ছি, খেয়ে সারাদিনের ক্লান্তি জড়িয়ে নিচ্ছি। হোটেলে সমস্ত কিছুই দেয়া ছিল, কেটল, চা, তার সঙ্গে চিনি, প্রয়োজনীয় সমস্ত কিছুই দেয়া ছিল। হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের হোটেলটা পুলিশ বাজার থেকে বেশ খানিকটা দূরে, সার্কিট হাউসের একদম অপোজিটে। সার্কিট হাউস মানে যেটা বিধানচন্দ্র রায়ের আগে বাড়ি ছিল, সেই বিধানচন্দ্র রায়ের বাড়িটাই এখন সার্কিট হাউস হয়েছে। সেই সার্কিট হাউসের একদম অপোজিটে, খুব সুন্দর লোকেশানে, শহুরে কোলাহল থেকে অনেকটা দূরে, বেশ নিরিবিলিতে, খুব সুন্দর লোকেশান। এবং হোটেলটা খুব সুন্দর। হোটেলের নাম হোয়াইট লোটাস। হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো। এক দিনের জন্য আমাদের ভাড়া পড়েছে 3 জনের প্রায় 3,500 টাকা। এর সঙ্গে রাত্রিরের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে। খুব সুন্দর সাজানো গোছানো, প্রয়োজনীয় সমস্ত কিছুই আছে। মেঘালয়ে আজ আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের সকালে হোটেল হোয়াইট লোটাস গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আছি। একটু পরেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। সঙ্গে থাকুন আজকের ডাউকি পর্বের জন্য।